হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজছে ওই সকাল 7টা মতন, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। সকালবেলায় যখন ঘুম থেকে উঠেছি, ওঠার পরে দেখছি বাসি কাজগুলো সমস্ত কিছুই শাশুড়ি মায়ের সারা হয়ে গেছে। তারপর আমি ভাবলাম তাহলে সিঁড়িগুলোই আজকে ঝাড় দিয়ে মুছে নিই, কারণ নিচের তলা থেকে 3 তলা পর্যন্ত অনেকগুলোই সিঁড়ি আছে, আর এগুলো তো রোজ মোছা হয় না। তাই ভাবলাম যে আজকে যখন সকাল টাইমটা ফাঁকা পেয়েছি আর বাসি কাজগুলো যখন সারতে হয়নি, তো অনেকটাই সময় পেয়েছিলাম, তাই সিঁড়িগুলো প্রথমে ঝাড় দিয়ে তারপর মুছে নিয়েছি। তারপরেই ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাটা আগে বসিয়ে দিলাম। এরপর চাটা খাবো, চাটাও এখনও পর্যন্ত খাওয়া হয়নি। আজকে যেহেতু শনিবার আর আজকে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হয়, তো সেই জন্য আজকের মেনুতে বানাবো শুক্তো, তিলবাটি, মুগের ডাল আর ভাত। তো একদিকে শুক্তোর উচ্ছেগুলো ভাজতে দিয়েছি, আর একদিকে ডালটা বসিয়ে দিচ্ছি। মুগের ডালটা প্রথমত আমি কড়াই ভেজে নিয়েছিলাম, আর তারপর কুকারে দিয়ে দিয়েছি, সাথে নুন হলুদ তো দিয়েছি, আর একটুখানি তেল দিয়ে দিলাম। এতে কি হয় বলো তো, মুগের ডাল তো এমনিতেই উতরে যায়, তো তেলটা দেওয়ার ফলে মুগ ডালটা আর উপর দিকে উতরে পড়বে না। এতে করে কি হয়, পুরো কুকারের থেকে ডালটা বেরিয়ে এসে পুরো কুকারটা একদম হলুদ হয়ে যায়, আর সেই ফ্যানের মতন যেন কড়কড়ে টাইপের হয়ে যায়। তো দেখো সিটিটার পড়েছে, কিন্তু ডালটা সেভাবে বেরিয়ে আসেনি বাইরে। এই সমস্ত ছোটোখাটো টিপসগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেকটাই কাজে আসে। তোমরা হয়তো অনেকেই এই টিপসগুলো জানো, আবার অনেকেই জানো না। তো যারা জানো না, তোমাদের জন্য এই টিপসটা দেওয়া, তো ফলো করে দেখতে পারো। আজকে তো খুবই সিম্পল রান্না করেছি, আর তোমাদের সাথে এগুলো কী বা শেয়ার করব, তাই পুরো রান্নাটা শেয়ার করলাম না। রান্নাটা কমপ্লিট করার পর আমার রুমের জানলার ওপর যে সমস্ত ইনডোর প্ল্যান্টসগুলো ছিল সেগুলোই কিছুটা জল দিলাম, আর তারপরে চলে এসেছি একটু বাপের বাড়িতে। এসেই আগে জানলা দরজাগুলো খুলে দিচ্ছি। আসলে 3-4 দিন হয়ে গেল ঘরটা পুরোপুরি প্যাকড হয়ে আছে, মানে চারদিক লাগানো আছে। আর প্রথমত এগুলো এসে পর খুলে দিলাম। আমার বাবা, মা, ভাই আর ভাইয়ের বউ সরস্বতী পুজোর আগের দিন পুরী গেছিলো, আর আজকেই ওরা ফিরছে। তো ফিরতে ফিরতে 1টা-1:30টা মতন বাজবে। তো আমার যেহেতু কাছেই বাপের বাড়ি, আর আমার বাড়ি পেরিয়েই যেহেতু বাবা মাকে যাতায়াত করতে হয়, সেই জন্য যাবার আগে চাবিটা আমার কাছেই রেখে দিয়ে গেছিলেন। আর সেই জন্যই আমি এলাম, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। আর আমাদের বাড়িতে যে কাজের মাসি কাজ করে, তো সেই মাসিকেও ডেকে পাঠিয়েছিলাম যাতে ঘরটা একটু ঝাঁটপাট দিয়ে মুছে দেয়। ঘরে 1 ফোঁটা জল নেই, আর যেটুকুনি জল ছিল সেগুলোও খালি করে দিয়ে গেলাম জল ভরতে। আর পাম্পটা চালাতেই দেখলাম ট্যাঙ্কিটা একদম ফুল আছে, তো জলটা পড়ছিল ওভারফ্লো হয়ে, তাই 1 বালতি জলই কোনো রকমে ভরে নিয়ে চলে এলাম। আর জলটা ভরে নিয়ে এসেই মেয়েকে আগে একটু জল মুড়ি দিয়ে দিচ্ছি, সাথে একটুখানি ঝুরি ভাজাও দিয়েছি। আর বাড়িতে ওর খাওয়ার মতন সেরকম কিছু ছিল না, আর ওকে 1 চামচ করে খাওয়াতে খাওয়াতে বাকি কাজগুলোও সারবো। ওর খেতে অনেকটাই সময় লাগে, তাই এক জায়গায় দাঁড়িয়ে থেকে এখন খাওয়ানো সম্ভব নয়, কারণ মা বাবার তো আসতে দেরি হবে। তাই আমি ভাবলাম যে একটু রান্নাটাও করে রাখি। আর রান্না বলতে ওই ভাত, ডাল আর একটু আলু পোস্ত করে রাখবো ভেবেছি, কারণ সবজিও সেইভাবে আনা নেই। আর ওনারা সেই ভোরবেলায় ট্রেনে চেপেছেন, আর ফিরতে ফিরতে তো দুপুর হয়ে যাবে, আর এই দুপুরবেলায় এসে রান্না বান্না করে খেতে কারই বা ভালো লাগে। তাই ভাবলাম আমি যখন কাছেই আছি, তো রান্নাটা যতটা সম্ভব এগিয়ে রাখা যায় ততটাই ভালো। এসে অন্তত 2টো সেদ্ধ ভাত তো খেতে পারবে, তাই না? মা তো নিষেধই করছিল যে রান্না করতে হবে না, আমরা গিয়ে পর একটু ভাতে ভাত করে নেব। তা আমি শুনিনি, আমি বললাম যে যখন কাছেই আছি তখন রান্নাটা কিছুটা হলেও এগিয়ে রাখবো, আর যেটুকুনি যা বাকি থাকবে সেটা না হয় তুমি এসে করে নিও। আমার বাড়িতে তো আমি রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করেই এসেছি, আর এসে পর এখানেও যতটা সম্ভব কাজগুলো সব এগিয়ে দিলাম। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর সমস্ত দায়িত্ব কর্তব্য শুধুমাত্র যে তার শ্বশুরবাড়ির প্রতিই থাকবে তা নয়, বাপের বাড়ির প্রতিও তো কিছু দায়িত্ব কর্তব্য থাকে। আর যেহেতু কাছেই বাপের বাড়ি, সেই জন্যই এটা সম্ভব হচ্ছে যে শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুদিকটাই সামলানো যাচ্ছে। আর যদি দূরে বাপের বাড়ি হতো তাহলে তো আসা সম্ভব হতো না, তখন শুধুমাত্র দূর থেকে শুনে আফসোসই করতে হতো যে যদি কাছে থাকতাম তাহলে অন্তত এইটুকুনি হেল্প করতে পারতাম। ফ্রিজটা খুলে দেখলাম 2-4টে বড় বেগুন আছে, আর এই সময় তো বেগুন ভাজা খেতে বেশ ভালোই লাগে।
তাই ভাবলাম দুটো বেগুন ভাজাও করে রাখি। গ্যাসে একদিকে ভাত আর একদিকে মুসুর ডাল চাপিয়ে দিয়েছি, আর ওপাশে মেয়েকেও মাঝে মাঝে 1 চামচ করে খাইয়ে আসছি। আর এদিকে দেখো কাউন্টার পার্টটাও একটু ভালোভাবে পরিষ্কার করে দিলাম, কেননা 3-4 দিন ধরে তো আলগা ছিল। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এরপর বেগুনগুলোও ভাজতে দিয়ে দিচ্ছি। আর বেগুনগুলো ভাজতে দিয়ে আরেক পাশের কাউন্টার পার্টটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আবারও সেই বলা কথাটা আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। আর যদি এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। তোমাদের একটা লাইক আর কমেন্টের অপেক্ষায় থাকি, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে ভিডিও বানাতে আরও বেশি মোটিভেট করে, আর অপেক্ষায় থাকি কখন তোমাদের কমেন্টগুলো রিপ্লাই করব। তো যাই হোক, মাসির কাজ হয়ে গেছে, আর মাসিকেও চা বানিয়ে দিলাম, আর আমিও 1 কাপ চা নিয়ে বসেছি, আর সাথে 2টো টোস্ট বিস্কুট। চায়ের সাথে টোস্ট বিস্কিট খেতে আমার বেশ ভালোই লাগে। আর সকালবেলায় যেহেতু আমার বাড়ির কাজবাজগুলো সেরে নিয়ে তাড়াহুড়ো করে চলে এসেছি, আর টিফিনটাও করা হয়নি, তাই ভাবলাম মাসির জন্য যখন চা বানাচ্ছি তো আমিও 1 কাপ খেয়ে নিই। আর ওইদিকে আমার মেয়ে মুড়িগুলো পুরোটা খায়নি, তো ওখান থেকেও ওই 2 চামচ মুড়ি খেয়ে নিয়েছিলাম, আর পেটটা ভরে গেছে, আর আলাদা করে টিফিন করা হয়নি। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেগুনগুলোও সব ভাজা হয়ে গেছে, আর মুসুর ডালটাও ছকে নিলাম। তো মা তো বারবার ফোনেই বলছে যে দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করে যাবি, আর ওপাশে তো আমার রান্নাবান্না সমস্ত কিছুই হয়ে গেছে, তো ওগুলো আবার কে খাবে। তো যাই হোক, দুপুরবেলায় মায়ের কাছেই খাওয়া দাওয়া করে তারপর বাড়ি এসেছি। আর এখন বাজে ওই দুপুর 3টে মতন। তো বেলা করে মেয়েকে যখন খাওয়াচ্ছিলাম তখন থেকেই ওর গাটা হালকা হালকা গরম হতে শুরু করে, আর এখন কিন্তু গাটা বেশ ভালোই গরম আছে। থার্মোমিটার দিয়ে দেখলাম 103 মতন টেম্পারেচার। আর ওকে একটু চেয়ারের মধ্যে বসিয়ে রেখে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিচ্ছি, কারণ সকালবেলায় বেডশিটটা তুলেছিলাম আর পাতা হয়নি, আর বেডশিটটা পেতে দিয়ে ওকে একটু শুইয়ে দেব। কদিন ধরে বেশ ভালোই গরম পড়ে গেছে, আর ঠান্ডা ছিটে ফোটাও নেই। আর গরমটা যেহেতু হঠাৎ করেই পড়ে গেছে, তো বেশিরভাগ বাড়িতে প্রায় প্রত্যেকটা বাচ্চারই দেখছি ভীষণভাবে শরীর খারাপ হচ্ছে। 15 দিন আগেই মেয়ের ভীষণ শরীর খারাপ হয়েছিল, তখনও ওই 103-4 মতন জ্বর উঠে গেছিলো। আর তখন তো ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসেছিলাম, আর সেই ওষুধগুলোই ছিল, তো সেখান থেকেই জ্বরের ওষুধটা একটু খাইয়ে দিলাম। খুব শরীর খারাপ না হলে কিন্তু বাচ্চারা বিছানা সজ্জা হয় না। যখন ওদের শরীর একদমই সাথ না দেয় তখনই কিন্তু ওরা এভাবে চুপচাপ শুয়ে পড়ে, আবার যখনই একটু শরীরটা ঠিক হয়ে যায় তখনই কিন্তু সেই আগের মতনই দৌড়ঝাঁপ শুরু করে দেয়। আর বাচ্চাদের শরীর খারাপ হলে কিন্তু মন মেজাজ একদমই ঠিক থাকে না, কেননা বাচ্চারা তো সবসময় এত খেলাধুলো করে, এত কথা বলে, আর সেই জায়গায় শরীর খারাপ হলে তো ওরা একদমই চুপচাপ হয়ে যায়, আর সেটা একদমই ভালো লাগে না। কাঁপুনি দিয়ে এখন জ্বরটা আসছে, তাই ঢাকা চাপা দিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও ঘুমোচ্ছে, আর আমি এপাশে ব্যালকনিতে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি, কারণ সকালবেলায় জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, আর বেলা করে তো তাড়াহুড়ো করে মায়ের বাড়ি চলে গেছিলাম, আর ওখান থেকে ফিরে আসার পরেই জামা কাপড়গুলো কেচেছি, কিন্তু মেলার মতন সময় পাইনি। আর দেখতে দেখতে তো প্রায় সন্ধে হয়েই এলো, আর আগের দিনের যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি, আর এপাশে ঠাকুমাও ধুনো দিচ্ছে। জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এবার আমিও সন্ধেটা দিয়ে দেব। আর মেয়েও এখনও ঘুমোচ্ছে, তো ঘুম থেকে উঠতে উঠতে যতটা সম্ভব কাজগুলো এগিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ফিরে আসবো আরও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।